এখানে মনোযোগ দিয়ে শুনবা, এটা আমি আগে বলি নাই এরকম একটা কথা। দেখো একটা শব্দ হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে কি? দয়া। মিথ্যা কথা ফন্নি। কাইন্ড মানে প্রকার, তার মানে কাইন্ড মানে দয়া। একটা অর্থ আছে না, থাকুক না, ওটা আমার লাগবে না। কাইন্ড একটা আছে, দেখো শর্ট না, শর্ট ধরন। আরেকটা শব্দ আছে কি? টাইপ, ঠিক না? এদের ক্ষেত্রেও হ্যাঁ একটু বড় করে লিখতাম। আচ্ছা, তাহলে কাইন্ড, শর্ট, টাইপ। কাইন্ড, শর্ট এবং এখানে লিখলাম, এখানে ওয়ান লিখলাম, এখানে আমি দ্যাট লিখলাম। তার মানে তারা সকলেই সিঙ্গুলার। ওয়ান কাইন্ড, কাইন্ড, দ্যাট কাইন্ড, এরা। তাহলে দ্যাট কাইন্ড অফ বুক, মনে করো আমি লিখলাম ইডিয়ট, এখানে ভার্ব হবে ইজ। ভার্ব হবে কি? ইজ। তাহলে শি ইজ ওয়ান কাইন্ড অফ ইডিয়ট, হি ইজ ওয়ান টাইপ অফ ইডিয়ট, এভাবে। তাহলে ওয়ান সিঙ্গুলার, কাইন্ড সিঙ্গুলার, ইডিয়ট শব্দটা। তাহলে এখানে সামের পরে শব্দটা কি হয়ে যাবে? ইডিয়ট হয়ে যাবে। অ্যাডজেক্টিভ কেন নিয়মটা এভাবে বুঝাতে হচ্ছে, এটা তুলনাটা যদি আগে না দেখাই অনেক দুর্বলদের কাছে অনেক ঝামেলাপূর্ণ মনে হবে। যেমন তুমি দেখো গুড বয়, তাহলে বয় মানে ভালো, গুড মানে অ্যাডজেক্টিভ। তাহলে গুড বয়, গুড বয়। তাহলে আর জায়গায় যদি আমি 5 লিখি, তাহলে 5 জন ভালো ছেলে, তাহলে 5 আসার কারণে আমরা কি দিলাম? বয়েস। কিন্তু আমি বেশি ভালো বোঝানোর জন্য গুডের সাথে কি কোনো অ্যাস দিয়েছিলাম? কখনো কি অ্যাডজেক্টিভের সাথে অ্যাস হয়? কিন্তু এখানে হয়, কাইন্ডের সাথে হয়। যেমন দেখো ওয়ান যখন ইডিয়ট, সাম যখন ইডিয়টস, মাঝখানে যে আসছে সে তো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাস হবে এই ফৈনির দল। কথা বুঝছো? এখানে হবে সাম টাইপস অফ ইডিয়টস এবং ভার্ব হবে কি? আমি আসলে গ্রামারটা বুঝতে পারছি আশা করি। আবারও বলো, গুড বয়, কিন্তু 5 গুডস বয়, এরকম কি হয়? অ্যাডজেক্টিভ, তাই তার সাথে কি হয় না? অ্যাস হয় না। 5 বয়েস হয়, কিন্তু এখানে হয়, এখানে হয়। অর্থাৎ টাইপ, শর্ট, কাইন্ড এরা যদি আসে তখন এরাও প্লুরাল, এও প্লুরাল, এও প্লুরাল। লাইন ধরে শুরু থেকে আগাগোড়া প্লুরাল, আগাগোড়া সিঙ্গুলার। হ্যাঁ, ঝামেলাটা কোথায়? এখানে। এই জায়গাটাতে সাধারণভাবে অ্যাস হওয়ার কথা না, কিন্তু এই শব্দগুলো এই জায়গাটাতে কি হয়? প্লুরাল হয়। মনে থাকবে। তাহলে প্রাসঙ্গিক কথাগুলো কেন বলতেছি? যেন কম কথায় অনেক কথা বলা যায়। হ্যাঁ, তারপরে আসো 12 পৃষ্ঠায় চলে যাই। 12 পৃষ্ঠায়, 12 পৃষ্ঠার কোনো শব্দ বাদ দিয়ে পড়বা না। হ্যাঁ, আচ্ছা, একটু বলে দিই, বলে দাও, আর কোনো শব্দ মিস করা যাবে না। প্লুরাল হবে, এরপরে ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ লাইন ধরে পুরো প্লুরাল, 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 সিঙ্গুলার, 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 সিঙ্গুলার। কথা বুঝছো? তাহলে তাহলে বলো, মেনি মেনি কাইন্ডস অফ বুকস হ্যাভ বিন সোল্ড, কিন্তু দ্যাট কাইন্ড অফ বুক ইজ ব্রট। বুঝতে পারছি? অর্থাৎ লাইন ধরে সিঙ্গুলার, লাইন ধরে প্লুরাল, এই হিসেবে মনে রাখবা। কিন্তু যদি তুমি লজিক্যাল চিন্তা করো, লজিক্যালি বাস্তবতা চিন্তা করলে এখানে অ্যাস হয় না। এই জন্যই পরে গ্রামার হিসেবে তোমাকে এটা মেনশন করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? তাহলে 12 পৃষ্ঠায় নো মেনশনেবল থিং, এভরিথিং ইজ এসেনশিয়াল, এখানে কোনো স্পেসিফিক করছি না, পুরোটাই ইম্পর্টেন্ট। 12 পৃষ্ঠায় দেখো ল্যাটিন ভাষার কিছু শব্দ, যেমন দেখো এগুলো পরীক্ষা অনেক আসছে, যেমন ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। হ্যাঁ, তারপরে মনে করো ক্রাইটেরিয়াম। হ্যাঁ, যেভাবে হোক এই যে শব্দগুলো, এখানে অনেক কঠিন কঠিন শব্দ আছে, কিন্তু এখানে দরকারি যেগুলো পরিচিত শব্দগুলোই পরীক্ষা আসবে, পরিচিত শব্দগুলা। হ্যাঁ, যেমন মিডিয়া, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কিন্তু সিঙ্গুলার কি? মিডিয়াম। এজেন্ডাম, সিঙ্গুলার, প্লুরাল কি? এজেন্ডা। ইউএম থাকলে এ হবে। স্পেকট্রাম, স্পেকট্রা। হ্যাঁ, হিলিয়াম, হিলা। হ্যাঁ, তাহলে ইডুলাম, ইডুলা। আচ্ছা, তাহলে এখানে কতগুলো, যেমন এক্সিস, অ্যাক্সেস, এগুলো পরীক্ষায় যে কতবার আসছে। বেসিস, বেইজেস, ক্রাইসিস, ক্রাইসেস, ইএস দিয়ে। এই অল্প একটু যদি মনোযোগ দাও
কারণ ব্যাপারগুলো যেহেতু ডিফারেন্ট, এগুলো সহজে মনে থাকে, কিন্তু তোমার নাম্বারের জায়গায় স্টুডেন্টরা এই জিনিসগুলো বুঝতে পারে না, শুধুমাত্র লম্বা লম্বা গ্রামারের স্ট্রাকচারগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু ছোটো ছোটো এই জায়গাগুলো তুয়াই ফেরা এর দুই সারিমিকে সাফরবি তো কথা বলছো কিনা। এক জায়গায় তুমি যেখানে একটু উঠান খালি আছে ওখানে আম পড়ছে কিনা দেখতেছো, কিন্তু ওই যে ঘাস আছে ঘাসের ভেতরে কত আম পড়ে আছে, কথা বলছো কিনা। একটু ঘাস চাষ বিচারি দেখতে হবে। নাম্বার 14 পৃষ্ঠা জেন্ডার আমি কিচ্ছু বলবো না, জেন্ডার তোমরা একবার চোখ বুলিয়ে নিবা। জেন্ডার আসে কিন্তু নাম্বারের মতো গুরুত্বপূর্ণ না, এবার চলে আসো প্রনাউনের মধ্যে এই প্রথম পৃষ্ঠায় দেখা যাচ্ছে সাবজেক্ট প্রনাউনের ব্যবহার। সাবজেক্ট প্রনাউনের ব্যবহারের মধ্যে দেখি হাজিরা দাও, হাজিরা দিয়ে আগাই। এখন তো এটা যেহেতু শেষ পড়া 43-এর জন্য, দেখি বলো তাহলে সাবজেক্ট হলে কি হবে, তাহলে হি ইজ মাই ব্রাদার। আচ্ছা, এখানে হি হয়েছে, ইজ ভার্বের কি হয়েছে, এই জন্য সাবজেক্ট হয়েছে। আচ্ছা, এবার দেখো আই লাভ, হি হবে না হিম হবে, হিম। তার মানে সাবজেক্ট পজিশনে হি হয়, অবজেক্ট পজিশনে কি হয়, হিম হয়। মনোযোগ দিয়ে শুনবা, এইটুকুতে অনেক কিছু দেখানো সম্ভব। তাহলে দেখো আমি লিখলাম আই লাভ মাই সেলফ, আচ্ছা তাহলে এখানে দেখো মাই সেলফ, এই সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ না, তাহলে প্রনাউনকে যখন কোনো নাউনের সাথে বসাবা তখন এটা কি হবে, পজিটিভ বসবে। তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ, পজিটিভ। আরেকটা প্রকার আছে পার্সোনাল প্রনাউনের, সেটা হচ্ছে মনে করো আমি যদি বলি দিস কার ইজ, লিখলাম কি মাইন। আচ্ছা, তাহলে মূলত দিস ইজ মাই কার, মাই কার, এই মাই কার, এই কার এখানে আছে, কারটার জন্য মাই এবং কার দুইটার জন্য আমরা এখানে বসাইছি কি মাই কার, এভাবে মাইন ব্যবহার করেছি। তাহলে পার্সোনাল প্রনাউনগুলোকে সাবজেক্ট পজিশনে বসালে, অবজেক্ট পজিশনে বসালে, কখনো রিফ্লেক্সিভ হলে, পজিটিভ হলে, অথবা নাউনের আগে বসলে স্থান পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে একটা গঠনগত কি আসে রে, পরিবর্তন আসে। সাবজেক্ট হলে এক ধরনের, অবজেক্ট হলে আরেক ধরনের, নাউনের আগে বসলে এক ধরনের, নাউনের পরিবর্তে বসলে আরেক ধরনের। তাহলে এরা কি নাউনের পরিবর্তে বসে নাই, বসছে। নাউনের পরিবর্তে মানে দুইটি নাউনের পরিবর্তে একসাথে একটা শব্দ। কয়টা নাউনের, মাই একটা শব্দ, কার একটা শব্দ, এরকম আসলে পজিটিভ হয়। এভাবে এরা সাবজেক্ট হইতে পারে। মনে করো আমরা আমাদের দেশ নিয়ে কথা হচ্ছে, একজন আমেরিকান মানুষ আসছে তোমার এখানে, তোমার সাথে বন্ধু, হ্যাঁ, তুমি আমেরিকাকে তোমার সামনে সে পরিচয় করালো, এখন তোমার দেশকে তুমি পরিচয় করাচ্ছ, সে বললো আওয়ার কান্ট্রি ইজ দিস, আওয়ার কান্ট্রি দ্যাস, এভাবে তুমি তখন পরিচয় করা দিচ্ছ মাইন ইজ রিভার অ্যান্ড কান্ট্রি। মাইন ইজ মানে কি, মাই কান্ট্রি ইজ, তার মানে এরা কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, বলো না, এরা কি হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। এই কথা একটু আলংকারিক কথা, লেখালেখির জন্য লাগবে এমন কথা, পরীক্ষার জন্য লাগবে এই ধরনের কথাগুলোর মধ্যে থেকে যে কথাগুলো, তা একটু আমার সাথে বলে আগাও। এখন দেখো তার 5টা ফর্ম আমরা দেখলাম। এই যে সাবজেক্টিভ যারা আছে এরা কি শুধু সাবজেক্ট হয় নাকি অন্য জায়গায়ও বসে, অন্য দুটো জায়গায় বসে। একটা হচ্ছে যখন তারা বি ভার্বের অবজেক্ট হয়, যখন তারা কি হয়, বি ভার্বের অবজেক্ট হয়। মনে করো আমি লিখলাম দিস ইজ মি, ফুল স্টপ দিলে দিস ইজ মি শুদ্ধ, কিন্তু যদি দিস ইজ আই হু রিবিউকড ইউ লাস্ট নাইট, গত রাতে ফোনেতে যার তোমার যে গালি দিছে সে হচ্ছে আমি, দেখি এখন কিছু করতে পারো কিনা, ফোনে তো মারি ফেলছিলা, হ্যাঁ। তাহলে দিস ইজ আই হু, এখানে অনেক কথা আছে না, যদি প্রনাউনের পরে আরও কথা থাকে এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে বি ভার্বের পরে, তাহলে বি ভার্বের অবজেক্ট হিসাবে এটা বসে সাবজেক্টিভ। একটা হচ্ছে কনজাংশনের পরে, এটাও তোমরা জানো, শি ইজ বলো টলার দেন মি না আই সুজা, এগুলো মনে রাখবা। এবার আসো অবজেক্টিভ প্রনাউন কোথায় বসে বলো তো, অবজেক্টিভ প্রনাউন প্রেপোজিশনের পরে বসে, অবজেক্টিভ প্রনাউন কোনো ভার্বের অবজেক্ট হিসাবে বসে, অবজেক্টিভ প্রনাউন পজিটিভ ভার্বের পরে বসে। এই জিনিসগুলো দেখে নিবা, এর বেশি অন্যান্য ব্যবহারগুলো বিসিএসে কখনো আসে নাই, আসবেও না, কথা বুঝতে পারছি। এই জন্য আমি প্রনাউনের এই জায়গাগুলো থেকে সামনের দিকে চলে যাচ্ছি। পজিটিভ প্রনাউন লাগবে না, ইন্টারোগেটিভ প্রনাউন আলাদা করে কিছু বোঝানোর মতো নাই পরীক্ষার আগ মুহূর্তে। রিলেটিভ প্রনাউনের মধ্যে কিছু কথা থাকে, রিলেটিভ প্রনাউনের ব্যবহারগুলোর মধ্যে আমি কিছু কথা দেখাই। এখানে তোমরা 18 পৃষ্ঠার মধ্যে হু, হুম, দ্যাট, হুজ, হুইচ, প্রেপোজিশন প্লাস হুইচ, এগুলো দেখতে পাচ্ছ না, এগুলোর ব্যবহারগুলো এখানে দিয়েছি, একবার একটু দেখে নিবা।
আমি এখন তোমাদেরকে কয়েকটা বিষয় বলি। হু এবং হুম কখন বসবে, এটা অনেক বেশি বার্নিং ইস্যু, অনেক বেশি বিতর্কিত ইস্যু, অনেক বেশি পঠিত ইস্যু, কিন্তু আমি এখানে বলবো না, কারণ এটা বিশেষ আসে না। কথা বলছো কিনা? এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে। আর যদি তোমরা যদি রিকোয়েস্ট করো, তাহলে আমি 1 লাইন 2 লাইন লিখে একটু দেখাইতে পারি, বলবো কি না? যদি কোনো কারণে আসে। আচ্ছা, মনে করো, আচ্ছা ওখান থেকে না লিখে এখান থেকে দেখাই। এখানে তোমরা ইয়াতে চলে যাও, না এগুলো এখানে বুঝাতে গেলে দেরি হবে, আমি দেখাই, মানে কথা বেশি। ওখানে লম্বা করে বোঝানো হয়েছে, কারণ জিনিসটা যেন ক্লারিফাই করার জন্য। ওখানে তো কেউ মুখে বলছে না, মুখে বললে তো সোজা। আমাদের কাছে একটা শব্দ আছে হু, আর একটা শব্দ আছে কি, হোম। তুমি একটা কথা মাথায় রাখবা, ইংরেজি গ্রামার 35 থেকে 42 পর্যন্ত কখনো কঠিন আসে নেই। কোনো কারণে একবার যদি কঠিন আসে, পোলা ফাইনের মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কথা বলছো কি না? ইভেন আমার আলোচনাগুলোও এই পরীক্ষাগুলো হয়েছে ওই ভিত্তিক। আমি কঠিন আসলে কি হবে অনেক কথা এড়িয়ে যাচ্ছি, পারছি। তাহলে একটা হচ্ছে হু, একটা হচ্ছে কি হুম। এদের সাথে একটা কি যুক্ত হতে পারে, এবার যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে? এবার যুক্ত হতে পারে। এবার যখন যুক্ত হয় তখন তার অর্থগত কোনো ব্যবধান আসে না। যেমন হুর যে অর্থ, হু এবার একই অর্থ, হুমের যে অর্থ, হুম এবারেরও একই অর্থ। তাহলে দেখো, মনে করো হি ইজ গিভিং দ্য প্রাইজ, সে পুরস্কার দিচ্ছে। তারপর লিখলাম কি, টু দ্য বয়েজ ড্যাশ ডিড ওয়েল ইন দ্য এক্সাম, এই যে বাক্যটা, এখানে একটা এই মনে রাখবা, এখানে হু বসবে না হুম বসবে, এই ব্যাপারটা দেখাচ্ছি। এখন উত্তর দিও না, আমি আরও একটা সেন্টেন্স লিখে আমি লিখলাম আবারও সেম সেন্টেন্স, আমি লিখলাম হি ইজ গিভিং দ্য প্রাইজ। তারপর এখানে শূন্যস্থান দিলাম, এখানে শূন্যস্থান দিলাম, ইউ নো বেটার, দুইটা সেন্টেন্স লিখলাম। প্রথম সেন্টেন্সে এখানে যে শূন্যস্থানের পরে যে এই ভার্ব আছে, ভার্বের জন্য কোনো সাবজেক্ট আছে এখানে নাই। যেহেতু সাবজেক্ট নাই, সুতরাং এখানে কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। এখানে কি লাগবে, মনোযোগ দিয়ে শুনলে একবার বললেই বুঝে যাবে, লম্বা ব্যাপারটা কঠিন নয়। সবাই কি করছে, কঠিন করে বানাইছে, আসলে সহজ জিনিস। এবার দেখো, এখানে একটা ভার্ব আছে না, এই ভার্বের জন্য আলাদা জামাই একটা আছে না। তো একটা মেয়ের কি দুটো জামাই থাকতে পারে? বলো, জামাই নাই, এই জন্য তারা দেবর বানাই দাও। কি করে যাও, হুম বানাই দাও, হুম। তাহলে হুম ইউ নো বেটার, তার মানে হচ্ছে এই হুম যেখানে বসাবো, তারপরে ভার্ব যদি সাবজেক্ট থাকে তাহলে হুম, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি, কথা এতটুকু হইলে তো এটা কঠিন কিছু হইতো না। এখানে কথা আরও অনেক কথা আছে। দেখো, এখানে যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম, হি ইজ গিভিং দ্য প্রাইজ, আবারও হি ইজ গিভিং দ্য প্রাইজ, আবার লিখলাম টু দ্য বয়েজ, হ্যাঁ, এবার লিখলাম ইউ নো ডিড ওয়েল ইন দ্য এক্সাম, লিখলাম। এখন দেখো, এখানে একটা ভার্ব আছে না, এখানে আরেকটা ভার্ব আছে না, কয়টা ভার্ব, দুইটা ভার্ব। এখানে হু বসবে, কথা বুঝছো কিনা? তাহলে স্যার এই নো ভার্বের জন্য ইউ আছে, এখানে হুম দিছেন, এখানে হু দিছেন কেন? আসলে ইউ নো এটা মূল বাক্য থেকে এক্সট্রা বাক্য, এখানে আসলে ভার্ব কোনটা মনে থাকবে? তাহলে ভার্ব যখন দুইটা হয় তখন কি হয়, হু হয়। ভার্ব যখন একটা হয় তখন কি হয়, হু হয়। আর ভার্বের সাথে যখন জামাই থাকে তখন কি হয়, হুম হয়। কথা শেষ হয় নাই, আরও কথা আছে। এখানে দেখো, এই হু দ্বারা কারে বোঝাচ্ছে, দা বয়েস উল্লেখ আছে কি না, আছে, এই জন্য হু হবে। আমি একটা কাজ করলাম, আমি এটা মুছে দিলাম, দা বয়েস নাই, তাহলে হু এবার হবে। তাহলে হি ইজ গিভিং দ্য প্রাইজ হু এভার ডিড ওয়েল ইন দ্য এক্সাম, তাহলে হু যা দিলে যে অর্থ, হু এভার দিলেও তাই অর্থ। তাহলে এবার কখন হবে, যখন অ্যান্টিসিডেন্ট থাকবে না, যেমন দেখো এই সেন্টেন্সে হুমের মধ্যে কি এখানে কোনো অ্যান্টিসিডেন্ট আছে, নাই। তাহলে এখানে হুমের সাথে কি যুক্ত হবে, এবার। তাহলে সেন্টেন্সটা হবে হুম এবার ইউ নো বেটার। কিন্তু যদি আমি এখানে যদি লিখে দিই টু দ্য গার্লস, তাহলে হবে কি, বুঝতে পারছি? তাহলে আবার বলো, হু কখন হবে, যদি পরের ভার্বের সাবজেক্ট না থাকে, আর যদি সাবজেক্ট থাকে হুম হবে। যখন দুইটা ভার্ব হয় হু হবে। আর
হুর সাথে হুমের সাথে এবার কখন যুক্ত হবে? অ্যান্টিসিডেন্ট না থাকলে। যদি থাকে শুধু হু হুম, আর যদি না থাকে হ্যাঁ। আচ্ছা, এবার পুরা রিলেটিভ প্রোনাউন একটু জটিল জিনিস। আমি জটিলতায় গেলে পুরা অনেকক্ষণ সময় যাবে, কিন্তু তুমি লুট নিতে বা তুমি বলবো যে এখানে যত এফোর্ট আমি দিব অত এফোর্টের আমি ফল পাবো না, ওখান থেকে কেউ প্রশ্ন আসে না। এই জন্য শুধু আমি দরকারি একটা পয়েন্ট বলে সামনে এটা ফেলে আগাই যাবো গা। সেটা হচ্ছে এই যে কি, যখন আমরা কোনো একটা পার্সনের জন্য বসাই, তাহলে পার্সন তখন আমরা কি বসাই? হু বসাই, ঠিক না? আচ্ছা, কোনো একটা থিং বা বস্তু হলে তখন আমরা বসাই কি? হুইচ। হোয়াটও বসাই, কিন্তু তখন আমরা কি বসাই? হুইচ। আচ্ছা, এবার দেখো ব্যক্তি বস্তু উভয় হলে আমরা কি বসাই? দ্যাট বসাই, এরকম না? এই যে ব্যাপারটা আমরা জানি। মনে করো আমরা যদি সময় হয় তখন আমরা কি বসাই? হোয়েন। আর যদি স্থান হয় আমরা কি বসাই? হোয়ার। এই ব্যাপারগুলো বেসিক কথা আমরা জানি না। এখানে কয়েকটা কনফিউজিং এম্বিগুয়াস জায়গা আছে। যখন তুমি দেখবা কোনো একটা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট সাম হবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এনি হবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের মধ্যে ফিউ থাকবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের মধ্যে লিটল থাকবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের মধ্যে কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকবে। কি থাকবে? সুপারলেটিভ ডিগ্রি থাকবে। অর্থাৎ এখানে থাকবে মাছ, এখানে যদি মেনি, এই টাইপের শব্দগুলো যদি থাকে, তখন রিলেটিভ প্রোনাউন দ্বারা যাই বুঝাক না কেন ওখানে দ্যাট হবে। ওখানে কি হবে? তাহলে কীরকম? মনে করো দিস ইজ দ্য বেস্ট পেন, তাহলে দ্যাট আই বট ইয়েস্টারডে। তোমার কাছে কোনো জটিল মনে হয়নি? বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে, আবার পেনের জন্য তো আমরা দ্যাটই আনবো। তাহলে দ্যাট আনছি, হুইচ বসানো যাবে না। এই ব্যাপারটা আবার খেয়াল রাখতে হবে। আবারও বলছি, আমি লিখলাম কি দিস ইজ দ্য বেস্ট ফ্যান, আই বট ইয়েস্টারডে। এখানে আমি কি বসিয়েছি? দ্যাট। এখন অপশনের মধ্যে কি থাকবে? হুইচ। অপশনের মধ্যে কি থাকবে? হোয়াট। আর বাকিগুলো থাকলে তো তুমি উত্তর দিবে না, তুমি এই তিনটের মধ্যে কনফিউজ হয়ে যাবা। হুইচ দিলেও শুদ্ধ বস্তু বোঝাচ্ছে, হোয়াট দিলেও বস্তু বোঝাই, দ্যাট দিলেও বস্তু বোঝাই, স্যার কোনটা নিব? সব পরিণতি এক জাতের। কিন্তু না, হেয়ার ইজ এন স্ট্রাকচার। এখানে তুমি এদেরকে বসাতে পারো না, তোমাকে বসাতে হবে কি? দ্যাট। দেখো আরও কনফিউশনে ভুগবা যখন সেন্টেন্স এরকম হবে। মনে করো আমি যদি বলি দে আর দ্য অল পিপল ড্যাশ ইউ ওয়ান্টেড টু কাম। তুমি এরা হচ্ছে ওই মানুষ যাদের আমন্ত্রণে যাদের আশাটা তুমি প্রত্যাশা করেছিলা। এখন এরা কি রে? পিপল বলো না, এরা কি? তাহলে পিপল হলে তুমি এখানে অপশনের মধ্যে হুম আছে, অপশনের মধ্যে কি আছে? হুম আছে। অপশনের মধ্যে কি আছে? দ্যাট আছে। হুম বলবে তোমারে, আমার নাম আমি উত্তর আমি, হুম তোমারে ডাকবে, কিন্তু হুম হবে না, উত্তর হবে কি রে? দ্যাট। কারণ কি? অল আছে। কি আছে? এই কথা তোমার কেউ কয় নাই। কথা বলছো, এই হচ্ছে জামালার জায়গা। অর্থাৎ সাম থাকলে, ফিউ থাকলে, মেনি থাকলে, সুপারলেটিভ ডিগ্রি থাকলে, এরা যদি অ্যান্টিসিডেন্টে থাকে অলওয়েজ কি হয়? দ্যাট হয়। হু হবে না, দ্যাট হবে না, হুইচ হবে না, কিচ্ছু হবে না। এই একটা পয়েন্ট গেল। হ্যাঁ, এখানে তুমি পড়ার সময় জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমি ইঙ্গিত দিয়ে দিছি, মুদ্রা কথা বলে দিছি। আর একটা কথা শোনো, সকিনা ফাঁস করেছে তা যা আমি গোপন করতে বলছিলাম, তা সে কি করেছে? ফাঁস করেছে। এই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে লিখব? মনে করো আমি লিখলাম শি ডিসক্লোজড দ্য সিক্রেট, আই রিকোয়েস্টেড টু হাইড। এখন শি ডিসক্লোজড দ্য সিক্রেট কথাটা আছে, এই জন্য শি ডিসক্লোজড এখানে যেহেতু দ্য সিক্রেট কথাটা আছে আমরা বসাবো দ্যাট, যেহেতু এটা আছে, যেহেতু কি আছে, তাহলে শি ডিসক্লোজড দ্য সিক্রেট দ্যাট আই রিকোয়েস্টেড টু হাইড। এবার আসো, এটা নাই, এটা কি নাই, তখন হোয়াট বসবে, তখন কি বসবে? হোয়াট।
অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি নাই থাকে তখন কি বসে হোয়াট আসে, আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে হ্যাঁ, তাহলে স্যার হুইচ কখন আসবে? হুইচ আসবে যেই বস্তুটা ধরা যায়, দেখা যায়। দেখা যায় না এমন কোনো বিষয়ের জন্য কি আনবে না? হুইচ আনবে না। আর দেখা যায় না এমন বিষয়ের জন্য কি আনবে? হোয়াট আনবে। বলো, দেখা যায় না এমন বিষয়ের জন্য হোয়াট অথবা দ্যাট, হোয়াট অথবা দ্যাট। কিন্তু দেখা যায়, ধরা যায় কলম, কলম, টেবিল, চেয়ার, গাড়ি, তার জন্য কি হুইচ। মনে থাকবে? আর অনেক কথা আছে, শুধু এটা নিয়ে আমি পুরো 1.5 ঘন্টার ক্লাস নেই, কিন্তু এখানে তোমার পরীক্ষার আগে তোমাকে কঠিন বানিয়ে দেওয়াটা উচিত না বলে এগিয়ে যাচ্ছি। এই দুই একটা মুদ্রা কথা, এরপরটা তুমি পড়লে বুঝে যাবা। 19 পৃষ্ঠা গেল। তাহলে এখানে কিন্তু প্রচুর দরকারি জিনিস আছে, যেমন রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে ইচ আদার, ওয়ান আনাদার। বলো, রিসিপ্রোকাল শব্দের অর্থ কি? বলো, অদল বদল। রিসিপ্রোকেট মানে কি? আদান প্রদান। আদান প্রদান যেখানে আছে ওখানে দুইজন হলে ইচ আদার, দুইয়ের অধিক হলে ওয়ান আনাদার। দুইজন হলে ইচ আদার, দুইয়ের অধিক হলে। রিফ্লেক্সিভ চিনো তো? রিফ্লেক্সিভগুলো হচ্ছে কোথায় থাকবে? ভার্বের পরে। রিফ্লেক্সিভ হিমসেলফ, দেমসেলফ, ইয়োর সেলফ, এরা কোথায় থাকে? ভার্বের আগে কখনো আসে না। বলো, হারাম, এটা অবৈধ। ভার্বের আগে কখনোই তারা আসবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই ভার্বের আগে আসবে না, কখনোই ভার্বের, ইভেন প্যাসিভ হলেও আসে না। তোমরা তো দেখছো, হি ইজ কিল্ড বাই হিমসেলফ। হি কিলস হিমসেলফ এর প্যাসিভ ফর্ম হচ্ছে হি ইজ কিল্ড বাই। অর্থাৎ প্যাসিভ হলেও রিফ্লেক্সিভের প্রোনাউনটা কোথায় থাকে? যদি সে রিফ্লেক্সিভ হয়। কিন্তু এই রিফ্লেক্সিভ ফর্মের এই শব্দগুলো কখনো কখনো ইন্টেন্সিভ হিসাবে ব্যবহার হয়। কী হিসাবে ব্যবহার হয়? বলো, কী হিসাবে? ইন্টেন্সিভ হিসাবে। ইন্টেন্সিভ মানে হচ্ছে এমফাসাইজ করার জন্য, তখন সে ভার্বের আগে বসে। যেমন প্রধানমন্ত্রী নিজেই আদেশ দিয়েছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রাইম মিনিস্টার হিমসেলফ, প্রাইম মিনিস্টার হার সেলফ অ্যাসাইন্ড দিস পার্টিকুলার অ্যাসাইনমেন্ট টু মি। হ্যাঁ, মনে কর আমি নিজেই, বুলবুলি তুই মাস্ট তোদের জন্য বিরিয়ানি রান্না করছি, প্লিজ মিস করিস না। আই কুক টু দ্য বিরিয়ানি বাই মাই সেলফ। বাই, আমি নিজেই, বাই মাই সেলফ। কথা বুঝছো কিনা? অথবা তুমি বলতে পারো আই মাই সেলফ কুক টু দ্য বিরিয়ানি। অর্থাৎ প্রেপোজিশন দিয়ে পরে বসাইতে পারো, অথবা সাবজেক্টের পরে বারবার আগে বসাইতে পারো। এদেরকে দেখতে রিফ্লেক্সিভের মতো মনে হলেও এরা আসলে কি না, রিফ্লেক্সিভ না। এদের নাম আরেকটা, সেদের নাম হচ্ছে কি, ইন্টেন্সিভ। তাহলে আজকে ক্লাসে শুরুর সময় কি বলছিলাম? নাউন অফ মাল্টিটিউড এবং কালেকটিভ নাউন দেখতে একই, কিন্তু আচরণের কারণে দুই নাম। রিফ্লেক্সিভগুলোও দেখতে একই, কিন্তু তার অবস্থানের কারণে তার কয় নাম? দুই নাম। রিফ্লেক্সিভরা কোথায় বসে? ভার্বের পরে। আর ইন্টেন্সিভরা যেখানে সেখানে বসতে পারে, বিশেষত সাবজেক্টের পরে, ভার্বের আগে এবং প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনের পরে। দেখি বলো, আমি নিজেই তারে ফোন করেছিলাম। আই মাইসেলফ কল্ড হিম আপ। কল আপ, ফোন করা ইংরেজি কি? কল আপ। আচ্ছা, অথবা তুমি বলতে পারো আই কল্ড হিম আপ, তারপরে বসাই দিবা কি? বাই মাইসেলফ, বাই মাইসেলফ, দ্যাটস অল। এবার আসো, ডেমনস্ট্রেটিভ পরীক্ষায় ঝামেলা হবে না, বলবো না। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ, আইদার, নাইদার, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওখানে আমরা দেখব। ইনডেফিনিট প্রোনাউন, এগুলো আমি বলার দরকার নাই। ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহারের মধ্যে ওয়ান্স, এটা একটু বলি, দেখি বলো। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। পরীক্ষায় 33-এও আসছে, আগে তো আসছেই। হ্যাঁ, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। যদি ওয়ান্স অপশানে না থাকে, মন্দের ভালো হিসেবে কি দিবা? হিজ দিবা। মন্দের ভালো হিসেবে কি দিবা? হিজ দিবা। দেখি আবার অ্যাক্টিভ প্যাসিভ করো। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্যাসিভ ভয়েস করো। ওয়ান্স ডিউটি শুড বি ডান বাই ওয়ান। এভাবে হয়, কিন্তু ফৈনি সেন্টেন্স হয়েছি। সেন্টেন্সটা হবে ডিউটি শুড বি ডান, ডিউটি শুড বি ডান। বলো, সেন্টেন্সটা হবে কি? আমি লিখে দেখাই, ঝামেলা আছে। ভয়েস চেঞ্জ তো আসবেই। ভয়েস চেঞ্জের আমি ক্লাস নিই নাই তো, তোমার তো মনে থাকার কথা যারা রেগুলার। ভয়েস চেঞ্জের ক্লাস কেমন নিছি? আমি বলে দিছিলাম মানে পরে হবে, কিন্তু হতে অন্য ক্লাস হইলেও ভয়েস চেঞ্জ ক্লাসটা হয় নাই। এই দ্বারাই আমি বলে দিব, সুতরাং টেনশন নাই। আজকে তো আমি তো আগাইতে পারি নাই। দেখি বলো, ওয়ান শুড ডু কি? ওয়ান্স ডিউটি, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে কি? অ্যাক্টিভ। প্যাসিভ হবে ডিউটি শুড আছে না? শুড তো আসবে, প্যাসিভ ভয়েসে অক্সিলারি হিসেবে চলে আসবে অটোমেটিক, কিছু করার নাই। শুডের পরে একটা কি আসবে? আচ্ছা, এরপরে কি আসবে? আচ্ছা, বিটা কেন আসছে দেখি। মুখস্থ কোনো কথা কইবে না, মুখস্থ কথা হলে মাথা ফাটা দিব।
তো বেস ফর্মটা কি জন্য আনছে, এটা তো ছিল না। প্যাসিভ হলে কি বি আনতে ব্যাপারে কোনো কথা, প্যাসিভ তারও আছে বি ছাড়া। মডেল অক্সিলারি বি কেন আসবে? হ্যাঁ, এগুলো কোনো উত্তর হচ্ছে না। তোমাদের যে উত্তরগুলো এগুলো কোনো কোনো উত্তর ভুল না, তুমি তোমার পার্সপেক্টিভ থেকে যা বলছো তা সত্য, কিন্তু আমি যা চাচ্ছি হয়তো আমি প্রশ্নটা বুঝাইতে পারতেছি না, আমি উত্তরটা বলে দিই, যেহেতু আমি প্রশ্ন বুঝাইতে অক্ষম, আমি বুঝাই। প্যাসিভ করার জন্য তো আমার একটা পাস্ট পার্টিসিপল লাগবে। ওই সকিনার কথা একটু একটু কথা আসছে, বলো প্যাসিভ করার জন্য বাক্যের মধ্যে বারবার কয় নাম্বার ফর্ম লাগবে? অন্য কোনো ফর্মে কি আসে না, প্যাসিভ হয় না। এখন আমাকে আমার প্যাসিভ বারবার 3 নাম্বার ফর্মটাও দরকার, আবার মডেল অক্সিলারিও দরকার। মডেল অক্সিলারি আমার লাগবে। এখন দুইটার মাঝখানে বসানোটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এই অশুদ্ধ জিনিসটাকে শুদ্ধ করার জন্য কোনো অর্থ প্রকাশ না করলেও বাক্যের শুদ্ধতার জন্য ইচ্ছে করে একটা কি আনছি, বি আনছি। এই ধরনের উত্তর চাচ্ছি। এখন তোমরাও বুঝছো যে না আমি কি, এবং তোমরা এখন মনে মনে বলতেছো এটা তো আমরা জানি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, ডিউটি শুড বি ডান। এখন তুমি আমাকে প্রশ্ন করবো স্যার 1 এখানে একবার আছে এখানে একবার আছে, 1-এর সাথে এত শত্রুতা কেন? রিমেম্বার, অ্যাক্টিভ ভয়েসে 1 থাকলে প্যাসিভ ভয়েসে উল্লেখ করাটা হারাম, প্যাসিভ ভয়েসে উল্লেখ করা যাবে না। ফায়ার থাকলে, 1 থাকলে, দে থাকলে, ইউ থাকলে, সার্কামস্ট্যান্সেস থাকলে, সিচুয়েশন থাকলে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে তারা প্যাসিভ ভয়েসে আসবে না। এটা ভয়েস চেঞ্জে বলবো আবার, জাস্ট এখন কথার ছলে যেটা আসছে এটা শেষ করলাম। এবার